কয়েকদিন আগে কাবাডির একটা প্রোগ্রামে গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেখানে সাংবাদিকদের আসলে অনেক ভিড় ছিল, তাদের সবারই আসলে জানতে চাওয়া ছিল বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে আছে, শুধু বিশ্বকাপ না, যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা দ্বিপাক্ষিক সিরিজও খেলছে। এই সিরিজ কিংবা বিশ্বকাপের দলটা কেমন হলো, বাংলাদেশের কতদূর যেতে পারে, এই ব্যাপারগুলোই সাংবাদিকরা আসলে জানার চেষ্টা করছিলেন, মাশরাফিকে বারবার প্রশ্ন করছিলেন। কিন্তু মাশরাফি সেখানে একটা কথা বারবার বলছিলেন যে তিনি বাংলাদেশের স্কোয়াডটা দেখেননি, জানেন না বিশ্বকাপ দলে কে আছেন, এমনকি বাংলাদেশের গ্রুপে কারা আছে, কাদের বিপক্ষে বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপে খেলবে, সেটাও নাকি মাশরাফি বিন মুর্তজা জানেন না। মাশরাফি বিন মুর্তজা আসলে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই, মাঝে মাঝে ডিপিএল খেলেন, বিপিএল খেলেন, কিন্তু এর বাইরে তিনি আসলে ক্রিকেটের সাথে খুব বেশি সম্পৃক্ত না। যেহেতু তিনি এখন একজন এমপি, তিনি তার নড়াইল শহরকে নিয়ে ব্যস্ত, নড়াইলকে নিয়ে ব্যস্ত, সেই সঙ্গে এখন বর্তমান দায়িত্ব তিনি সংসদের হুইপ। এই ব্যাপারগুলো নিয়ে তিনি যেহেতু ব্যস্ত থাকেন, তিনি জানতেই না পারেন, খুব একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু জাতীয় দলে খেলছেন, বিশ্বকাপ দলের সঙ্গে আছেন, এমন একজন ক্রিকেটার যদি না জানেন যে আপনার বিশ্বকাপ গ্রুপে কে আছে, সেটা কিন্তু আসলে একটা বড় প্রশ্ন তৈরি করে। আমি বলছিলাম যে এইটা বলার একটা বড় কারণ হচ্ছে, গতকাল যখন প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান এসেছিলেন, তাকে আসলে ইংলিশ একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে নেপাল যেহেতু আপনাদের গ্রুপে রয়েছে, সেখানে তারা সারপ্রাইজিং কিছু একটা হতে পারে কিনা, কারণ এই টাইপের দলগুলো সবসময় বিশ্বকাপে এসে সারপ্রাইজ করে দিতে পারে, আপসেট করে দেয়। সাকিব তখন বলেছিলেন যে নেপাল তো আসলে আমাদের গ্রুপে না, যদিও পরক্ষণেই তিনি আসলে ঠিক করে নিয়েছেন, হয়তো খুব পাশ থেকে একজন বলছিলেন এরকম যে নেপাল আসলে বাংলাদেশের গ্রুপে, তিনি আসলে তখনই ঠিক করে নিয়ে বললেন যে হ্যাঁ, নেপাল তো আমাদের গ্রুপেই। এখন এইখানে ব্যাপারটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন যেটা হচ্ছে যে সাকিবকে আসলে এটা মনের ভুলে বলে ফেলেছেন কিনা যে বাংলাদেশের গ্রুপে নেপাল নেই। যদি মনের ভুলে বলে থাকেন, এটা অনেক সময় হতেই পারে, ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি সাকিব মনের ভুলে বলে না থাকেন, তিনি যদি আসলেই ঠিকঠাক না জানেন, তিনি যদি আসলে ভুলে যেয়ে থাকেন একেবারেই যে না, বাংলাদেশকে আসলে বিশ্বকাপে নেপালের মতো ছোট দলের, মানে আমি ছোট দল কেন বলছি, শক্তিমত্তায় পিছিয়ে থাকা একটা দলের বিপক্ষে খেলতে হবে, এটা যদি আসলে তিনি আসলে না জানেন, এটা কিন্তু বাংলাদেশের জন্য, ক্রিকেটের জন্য অশনি সংকেত। এর একটা বড় কারণ হচ্ছে যে আপনি ছোট দলগুলো সম্পর্কে যখন না জানবেন, তখন এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুটো ম্যাচ হেরে সিরিজ হার, এই ধরনের একটা সমস্যা আপনাকে পড়তে হবে, এরকম একটা লজ্জায় পড়তে হবে। লজ্জা শব্দটা আসলে কোট আনকোট করছি, কারণ ক্রিকেট আসলে লজ্জা শব্দ ব্যবহার করার খুব বেশি সুযোগ নেই, কারণ এখানে আসলে হার জিতে আসলে শেষ কথা। যেটা বলছিলাম যে আপনি যখন এই ছোটো দলগুলোকে আসলে যখন তাদের নিয়ে যখন আপনি না জানবেন, যখন আপনি তাদের নিয়ে হোমওয়ার্ক না করবেন, আপনাকে এই যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে আপনাকে সিরিজ হারতে হবে, খুব বাজে একটা পরিস্থিতিতে পড়তে হবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আসলে এই যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে খেলাটা হলো, বাংলাদেশ আসলে তাদেরকে খুব বেশি লাইকলি নিয়ে ফেলেছিল, খুবই আসলে যেহেতু ছোটো দল, তারা আসলে টি-20 খুব বেশি পরিপক্ক না, তাদের ক্রিকেটাররা পরিপক্ক না, তাদের অনেকেই যারা ক্রিকেট খেলছেন তাদের অনেকে আসলে তিনি চাকরি করেন, পাশাপাশি ক্রিকেট খেলেন, আবার ক্রিকেট খেলেন, চাকরি করেন, এরকম অনেক ক্রিকেটার আছেন, যার ফলে আসলে বাংলাদেশ আসলে খুব বেশি গুরুত্ব দিয়ে হয়তো দেখেনি, যার কারণে কিন্তু বাংলাদেশের এরকম একটা পারফরমেন্স দেখা গেছে। শুধু এইটাই না, বাংলাদেশ এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সাকিব আল হাসান একবার একটা কথা বলেছিলেন কোনো একটা প্রোগ্রামে, হয়তো তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেছিলেন যে সাংবাদিকদের প্রশ্ন ছিল এমন যে এই যে বিশ্বকাপে যাওয়ার আগে যুক্তরাষ্ট্র কিংবা জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সিরিজ খেলা, এটা আসলে বিশ্বকাপের জন্য কতটা আইডিয়াল প্রস্তুতি হতে পারে। তখন সাকিব আল হাসান কিন্তু বলেছিলেন যে যুক্তরাষ্ট্র কিংবা জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলে যদি আপনি বিশ্বকাপের প্রস্তুতির কথা ভাবেন, তাহলে আসলে খুব ভুল ধারণা হবে। সাকিব কিন্তু কালকে যখন বাংলাদেশ সিরিজটা হেরে গেছে, তখন কিন্তু ঠিক উল্টো একটা কথা বলেছেন। সাকিব বলার চেষ্টা করেছেন, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র বলুন বা যে দলের কথাই বলুন না কেন, টি-20 আসলে কেউই ছোট দল না, কেউই আসলে বড় দল না, যেদিন ভালো খেলবে তারাই আসলে জিতে যাবে। সাকিবকে আসলে তখন প্রথম যখন এই কথাটা বলেছিলেন যে আসলে যুক্তরাষ্ট্র কিংবা জিম্বাবুয়ের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথা ভাবাটা আসলে ভুল, তখন কি আসলে সাকিব এই জিনিসটা ভুলে গেছিলেন? মানে ব্যাপারটা কি এমন যে সাকিব আসলে তখন তাদের আসলে গুরুত্ব দিয়ে দেখেননি, হারার কারণে তার এই রিয়েলাইজেশনটা হয়েছে যে বাংলাদেশ বা যে কোনো দলই হোক না কেন, টি-20 যে কোনো দিন জিততে পারে। আমার কাছে মনে হয় যে সাকিবের এই কথাটাতেই বোঝা যায় যে বাংলাদেশ আসলে যুক্তরাষ্ট্রকে খুবই হালকাভাবে নিয়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিটা হয়েছে। বাংলাদেশের এখন
যে পরিস্থিতি বিশ্বকাপের আগে, এটা কিন্তু আসলে খুবই করুণ একটা পরিস্থিতি। সেটা আসলে কিভাবে সামাল দিবে বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের ক্রিকেট বোর্ড, এটা কিন্তু বড় ব্যাপার। সামনে আরও একটা ম্যাচ আছে, সেখানে নিশ্চিতভাবে তারা ঘুরে দাঁড়াতে চাইবে, কিন্তু কতটা ঘুরে দাঁড়াতে পারবে, কারণ বাংলাদেশের আপনি যদি পারফরমেন্সটা দেখেন, সেই পারফরমেন্সে কিন্তু আসলে খুব বেশি উন্নতির সুযোগ নেই। আপনারা যদি জিম্বাবুয়ে সিরিজটা দেখেন, বাংলাদেশ হয়তো 4-1 সিরিজটা জয় পেয়েছে, কিন্তু ওই সিরিজে বাংলাদেশ কিন্তু আসলে বলার মতো পারফরমেন্সই করতে পারেনি, যেখানে দুটো ম্যাচ কিন্তু চাইলে জিম্বাবুয়ে জিততে পারতো, একটু এদিক সেদিক হওয়ার কারণে হয়তো জিম্বাবুয়ে জিততে পারেনি। আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ে সিরিজটা আসলে 3-2 ব্যবধানে জিততে পারতো জিম্বাবুয়ে। সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কপালের জোরে বেঁচে গেছে, যার কারণে আসলে 4-1 সিরিজটা জিতেছে। সেই সিরিজটা নিয়ে কিন্তু আসলে বাংলাদেশের অনেক সমালোচনা হয়েছে, যদিও কোচ, ক্যাপ্টেন, বোর্ড থেকে যারা সবাই বলার চেষ্টা করেছেন যে আসলে কনফিডেন্সটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে 4 ম্যাচ জিতে আপনি কনফিডেন্স নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন, সেই কনফিডেন্সটা আসলে কতটা কাজে দিল। সেই সঙ্গে আপনি যদি দুটো দলের একটা পার্থক্য তৈরি করেন বা অভিজ্ঞতার দিক থেকে দেখেন, আমি একটু আগে দেখছিলাম যে এই যে যারা ক্রিকেট খেলছেন তাদের আসলে কী ধরনের অভিজ্ঞতা আছে, বাংলাদেশ যে দলটার সঙ্গে হারলো তারা আসলে কতটা অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আসলে কতটা প্রমিনেন্ট। হিসেব করে দেখছিলাম যে স্কোয়াডে যে 15 জন ক্রিকেটার আছে তাদের সবাই মিলে, মানে সবার যে টি-20 অভিজ্ঞতা সেটার সংখ্যা হচ্ছে 217টা টি-20 খেলেছেন সবাই মিলে। স্পেসিফিক যদি আপনি একজনের কথা বলেন, সেখানে কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র মিলে সর্বোচ্চ 35টা টি-20 খেলেছেন, যেখানে আর বাকি সবাই, মানে সবাই মিলে আসলে 217টা টি-20 খেলেছেন। আমি আবার তখন বাংলাদেশের দিকে দেখছিলাম যে একটা দলের 15 জন ক্রিকেটার মিলে 217টা টি-20 খেললেন, সেখানে বাংলাদেশের 2 জন ক্রিকেটার কথা যদি মানে বলি, মানে আপনি এখানে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে পারেন এবং সাকিব আল হাসানের কথা বলতে পারেন, এই 2 জন মিলে এখন পর্যন্ত 251টা টি-20 খেলেছেন। বাকি যে 13 জন আছে, সব মিলে 17 জন স্কোয়াডে আছে, সেই বাকি 15 জনের কথা আমরা বাদ দিলাম। এমন একটা দলের কাছে বাংলাদেশ সিরিজ হেরেছে যে দলের পুরো দলটার টি-20 খেলার অভিজ্ঞতা 217 টি-20, যেখানে বাংলাদেশের মাত্র 2 জন ক্রিকেটারের টি-20 খেলার অভিজ্ঞতা 250 পেরিয়ে। মানে আপনি আসলে এই সব কিছু আসলে এখন কোনো ব্যাখ্যা নেই, ব্যাখ্যা দেওয়া আসলে খুবই কঠিন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয় যে দোষটা আসলে ক্রিকেটার বা ক্রিকেটের এই সব ব্যাপারে দোষ দেওয়া হচ্ছে, মনে হয় দোষটা আসলে সমর্থকদেরই বেশি, কারণ এটা আসলে আক্ষেপ করেই বলতে হচ্ছে, একটু কষ্ট নিয়েই বলতে হচ্ছে। কারণ হচ্ছে যে দেখুন, বাংলাদেশ টি-20 কখনোই ভালো দল ছিল না। 2007 সালের পর থেকে যখন টি-20 রেভলিউশনটা তৈরি হয় বা টি-20টা শুরু হয়, তারপর থেকে বাংলাদেশ কখনোই টি-20 ভালো করেনি। বাংলাদেশ যারা কিনা টি-20 এখন পর্যন্ত 100টা টি-20 হেরেছে, তার মানে বাংলাদেশ টি-20 কখনো ভালো করেনি, কোনো টুর্নামেন্টে গিয়ে ভালো করতে পারেনি। এখন পর্যন্ত যে কটা টুর্নামেন্ট বাংলাদেশ খেলেছে, সর্বোচ্চ বাংলাদেশের মূল পর্বে জয় হচ্ছে মাত্র 2টি। মানে আপনি বুঝতে পারছেন যে আপনি এই যে প্রায় 15-16 বছর ধরে টি-20 খেলছেন, যেখানে আপনি একটা টুর্নামেন্টে বিশ্বকাপে খেলতে গেলে আপনি মাত্র 2টোর বেশি ম্যাচ জিততে পারেন না। সেটাও আবার গত খুব সম্ভবত গত টি-20 বিশ্বকাপ বাংলাদেশ এই 2টো ম্যাচ জিততে পেরেছিল, তার আগে মনে হয় একটি করে ম্যাচ জয় ছিল। তো এরকম একটা দল নিয়ে আপনি আসলে প্রত্যাশা করেন, এটাই আসলে আপনার জন্য বোকামি। আপনি এই একদম মানে কি বলে এটারে, আপনি শব্দটাকে কোট আনকোট করে বলছি, মিডিওকার একটা টিম, সেটাকে আপনি আসলে নিয়ে আপনি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন, সেই ভাবনা ভাবেন, এটা আসলে আমার আসলে বোকামে ছাড়া কিছু না। এটা আসলে আমাদেরই ভুল, ক্রিকেটারদের আসলে ভুল দিয়ে লাভ নেই। আমাদের আসলে প্রত্যাশা কমাতে হবে। বাংলাদেশ আসলে যেভাবে খেলছে তাতে আসলে টি-20তে আপনি খুব বেশি প্রত্যাশা করতেই পারেন না। ওয়ান ডে হলে সেই ক্ষেত্রে হয়তো ফরম্যাটটা ভিন্ন হলে সেক্ষেত্রে হয়তো পরিস্থিতিটা ভিন্ন হতে পারতো। এখন বাংলাদেশ আসলে এই যে বিশ্বকাপের আগে হারটা, এইখান থেকে আসলে কীভাবে বের হবে, কারণ সামনে আসলে এই যে শেষ ম্যাচটা খেলতে হবে, তারপর আবার ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ, আবার যুক্তরাষ্ট্রের সাথে আবার প্রস্তুতি ম্যাচ খেলবে এবং তারপর আসলে বিশ্বকাপ মিশনে খেলতে নামবে। এবারে বিশ্বকাপে কেমন করবে তার আগে কিন্তু এই যে হারটা কিন্তু মানুষকে আসলে খুব বেশি দুঃখ দিচ্ছে বা বেদনা সিক্ত করছে। আমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম গতকাল রাত থেকে, মানে আমি আসলে কাউকে দেখছিলাম না যে আসলে পজিটিভ কোনো কথা বলার জন্য, আসলে পজিটিভ কোনো কথা বলার সুযোগ নেই, কারণ আপনি একটা দলকে পছন্দ করেন, ভালোবাসেন, তার জন্য আপনি আসলে গলা ফাটান, আপনি চাইবেন তার সেই দলটার জন্য সাফল্য পায়, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। আমি আরেকটা কথা দিয়ে শেষ করব যে বিশ্বকাপে যাওয়ার দিন, বাংলাদেশ যেদিন যুক্তরাষ্ট্রে যায় সেদিন নাজমুল হাসান পাপন বলেছিলেন যে আমার কাছে হার জিত কোনো কিছু না, বাংলা যদি ভালো ক্রিকেটটা খেলে সেটাই আমার কাছে
কাছে মনে হয় যে শুধু তিনি না, পুরো বাংলাদেশের মানুষটা সেটা চায়। কিন্তু বাংলাদেশ আসলে হার জিতের বাইরে গিয়ে যে ভালো ক্রিকেট খেলবে, এফোর্ট দিবে, চেষ্টা করবে ভালো খেলার জন্য, সেটা কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দেখা যাচ্ছে না। দল হিসেবে সেই প্রচেষ্টার অনেক ঘাটতি দেখা যাচ্ছে। সেটাই কিন্তু বাংলাদেশের মানুষকে আরও বেশি কষ্ট দিচ্ছে। সেটা আসলে সামনে যত দিন যাবে ততই আসলে হয়তো কষ্টটা বাড়তে থাকবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের, সাকিব বলুন, নাজমুল হোসেন শান্ত বলুন, সবারই আসলে চেষ্টা করতে হবে। এখন সময় যে বাংলাদেশের মানুষকে কিছু ফিরিয়ে দেওয়ার, সেই সুযোগটা আসলে নিতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। আগামীকাল ম্যাচ আছে, ম্যাচ শেষে হয়তো আপনার সঙ্গে আবার নতুন করে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সাথেই থাকুন।